এবারে আমরা ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট সম্পর্কে ডিসকাশন করব। তো ম্যানেজমেন্টের খাতিরে এই কেসগুলোকে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল হিসেবে ক্যাটাগরাইজ করা হয়েছে এবং ইতিপূর্বে যে তার সিন্ড্রোমগুলো আমরা জেনেছি সেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসকে মাইল্ড ক্যাটাগরি, নিউমোনিয়া এখানে তাকে ক্যাটাগরি করা হয়েছে মডারেট হিসেবে, সিভিয়ার নিউমোনিয়া আর সেপসিসকে ক্যাটাগরি করা হয়েছে সিভিয়ার হিসেবে, আর এআরডিএস আর সেপটিক শককে ক্যাটাগরাইজ করা হয়েছে ক্রিটিক্যাল হিসেবে। একটা জিনিস মনে রাখতে হবে যে কোভিড-19 পেশেন্টের কিন্তু হাইপোক্সিয়া থাকতে পারে, কিন্তু হাইপোক্সিয়াতে সাধারণত আমরা যে শ্বাসকষ্ট বা সায়ানোসিস যেগুলো পেয়ে থাকি, এই কোভিড-19 ক্ষেত্রে সেটা নাও পাওয়া যেতে পারে। কাজে যেখানেই সুযোগ পাওয়া যাবে আমাদের পেশেন্টদেরকে পালস অক্সিমেট্রি করে দেখতে হবে যে তার কোনো এরকম হাইপোক্সিয়া বা রেসপিরেটরি ফেইলিওর আছে কিনা। আমাদের সকল সাসপেক্টেড, কনফার্ম বা প্রবাবল কেসের জন্য ডেজিগনেটেড কোভিড হাসপাতালে তাদেরকে ম্যানেজ করতে হবে এবং যে অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো আপ্রাণ চেষ্টা করতে হবে সেগুলো যেন কোভিড-19 দ্বারা আক্রান্ত না হয়, কেননা আমাদেরকে অন্যান্য আরও যে রোগগুলো রয়েছে তার ট্রিটমেন্ট ফ্যাসিলিটিটাকে সচল রাখতে হবে। আর এ কারণে যে একটা গুড কোঅর্ডিনেশন লাগবে, পাশাপাশি একটা এফেক্টিভ পেশেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম আমাদের কিন্তু প্রয়োজন হবে। এখন অ্যাডমিশন ক্রাইটেরিয়া যে কাদেরকে আমরা হসপিটালে ভর্তি করব, সেই ক্ষেত্রে একটা আসছে যাদের নিউমোনিয়া এবং সিআরবি 65 স্কোর 1 অর মোর থাকবে, এই স্কোরিংটা একটু পরে আমি বলবো, তাদেরকে আমাদের ভর্তি করতে হবে। সিভিয়ার নিউমোনিয়া, এআরডিএস, সেপসিস, সেপটিক শক এরকম যদি কারো কন্ডিশন থাকে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে। আর হাইপোক্সিয়া যাদের অক্সিজেন স্যাচুরেশন যদি কারো 94%-এর নিচে থাকে তাহলে তাদেরকে আমাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে। তবে যে কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে যদি যে কোনো পেশেন্ট আসে তাদেরকে আমাদেরকে হাসপাতালে ভর্তি করে নিতে হবে, করে নিয়ে তার ইভ্যালুয়েশন করতে হবে, টেস্ট করতে হবে। এরপরে যদি দেখা যায় যে তার এটা কোনো কার্ডিয়াক কজে রেসপিরেটরি ডিস্ট্রেসটা হচ্ছে অথবা নন কোভিড অন্য কোনো কারণে, কোভিড না কিন্তু অন্য কোনো কারণে শ্বাসকষ্টটা, তাহলে তাকে তখন আমরা জেনারেল বা নন কোভিড হাসপাতালে পাঠিয়ে দেব। একটু আগে যে বলছিলাম যে সিআরবি 65 স্কোর, আমরা সকলে জানি যে নিউমোনিয়ার ক্ষেত্রে কার্ভ 65 একটা স্কোরিং রয়েছে, যেখানে সিইউআরবি 65 ছিল, এখানে ইউটি কে বাদ দেওয়া হয়েছে, মানে ইউরিয়া লেভেলটাকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সি ফর কনফিউশন। রেসপিরেটরি রেট যদি 30 বা তার বেশি হয় পার মিনিটে, ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 মিলিমিটার অফ মার্কারির কম হয়, অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 60 মিলিমিটার বা তার কম হয়, আর বয়স যদি 65 বা তার বেশি হয়, এই 4টি পয়েন্ট প্রত্যেকটির জন্য এক এক করে পয়েন্ট, এটার আমরা টোটাল করব। যদি সিআরবি 65 স্কোর 0 হয় তাহলে কোভিড-19 পেশেন্টগুলোকে সুইটেবল ফর হোম ট্রিটমেন্ট, তারা বাসাতে চিকিৎসা পাবে। যদি স্কোরিংটা 1 থেকে 2 এর মধ্যে থাকে তাহলে হসপিটাল রেফারেল কনসিডার করতে হবে, আর যদি 3 অর 4 স্কোরিং হয় তাহলে আর্জেন্ট হসপিটাল অ্যাডমিশন করতে হবে। মাইল্ড মডারেট কেসগুলো সাধারণত বাসাতেই ম্যানেজ করা সম্ভব। এবারে আমরা যে বিভিন্ন যে তার ক্যাটাগরি অনুযায়ী ট্রিটমেন্টটা কেমন হবে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমেই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, আমরা জানি যে এগুলো কি ধরনের সিমটম নিয়ে প্রেজেন্ট করে। তো এই পেশেন্টগুলো আমরা তো জানি যে বাসাতে তার ট্রিটমেন্ট হবে, সেই ক্ষেত্রে তাকে কিছু অ্যাডভাইস আমাদের দিতে হবে, যেমন সে বাসাতে আইসোলেশনে থাকবে, অর্থাৎ বাসায় অন্যান্য মেম্বারদের সাথে কন্ট্যাক্টে আসবে না এবং আলাদা একটি ঘরে অবস্থান করবে, আলাদা বাথরুম ব্যবহার করবে, কোনো ভিজিটর অ্যালাউ করা যাবে না। পাশাপাশি তিনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, অর্থাৎ সারাদিনে বারবার করে হাত ধুবেন সাবান দিয়ে অন্তত পক্ষে 20 সেকেন্ড ধরে, কাফ এটিকেট মেনে চলবেন, অর্থাৎ যখন হাঁচি কাশি আসবে তখন টিস্যু পেপার, রুমাল এগুলো ব্যবহার করবেন, অথবা এগুলো হাতের কাছে না থাকলে আমাদের কোণের ভাঁজ দিয়ে নাক মুখ ঢাকবেন এবং মেডিকেল মাস্ক বা সার্জিক্যাল মাস্কটি ব্যবহার করবেন। আমরা এই ধরনের রোগীদেরকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো, যেমন জ্বর থাকলে প্যারাসিটামল, হাঁচি কাশি থাকলে অ্যান্টিহিস্টামিন, ফেক্সোভেনাডিন দেওয়া যেতে পারে। পাশাপাশি হালকা গরম পানি দিয়ে তার গার্গেল করতে হবে। আমরা কিছু ওষুধের কথা শুনেছি, যেমন ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন। এই ক্ষেত্রে কিন্তু এই রোগীদেরকে এই ট্রিটমেন্টটা দেওয়া রেকমেন্ড করা হয়েছে, অর্থাৎ ক্লোরোকুইন অথবা হাইড্রোক্সিক্লোরোকুইন, তার সাথে অ্যাজিথ্রোমাইসিন। এর ড্রাগ এবং যে ডোজ এবং ডিউরেশন সম্পর্কে পরবর্তীতে বলবো আমরা। এই পেশেন্টগুলো যখন বাসায় থাকবেন, তারপর যখন তার যে সিমটমগুলো ছিল সেগুলো রিকভারি করে যাবার পরে আরও 14 দিন কিন্তু হোম আইসোলেশনে থাকতে হবে, অর্থাৎ তার কাশি, শ্বাসকষ্ট এগুলো জ্বর কমে যাবার পরেও 14 দিন অন্যদের থেকে আলাদা থাকতে হবে। তিনি যখন হোম আইসোলেশনে আছেন তার নিয়মিত আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষ থেকে খোঁজ খবর রাখতে হবে। সেগুলোর ক্ষেত্রে যেই জিনিসগুলো জিজ্ঞেস করতে হবে যে তার শ্বাসকষ্ট আছে কিনা, বুকে ব্যথা আছে কিনা, কিংবা যেই কাশি ছিল সেটা থেকেই যাচ্ছে কিনা অথবা বাড়ছে কিনা, হেমোপ্রাইসিস
হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের খোঁজ খবর করতে হবে। এবং কিছু কিছু কন্ডিশনে এই বাসায় যে রোগীরা চিকিৎসা পাচ্ছিল তাদেরকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। সেই কন্ডিশনগুলো হলো যদি রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, অর্থাৎ শ্বাসকষ্ট যদি অনেক বেশি বেড়ে যায়, কাশি যদি বাড়ে, জ্বর যেটা ছিল সেটা যদি বেড়ে যায়, যদি মেন্টাল স্ট্যাটাসটা অল্টার্ড হয়, যেমন হচ্ছে যে অচেতন হয়ে পড়ছেন কিংবা উল্টাপাল্টা কথা বলছেন, এক্সট্রিম লেথার্জি যদি থাকে, তখন তাকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করতে হবে। এবারে আমরা মডারেট আসছি। মডারেট একটু আগে বলা হয়েছে যে নিউমোনিয়া মডারেট ক্যাটাগরিতে রয়েছে। এটার ট্রিটমেন্টটা মোটামুটি আমরা একটু আগে যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বললাম, যে কথাগুলো বললাম, ঠিক সেগুলোই আমাদেরকে মেনটেন করতে হবে, বাসাতে ট্রিটমেন্ট হবে। কিন্তু এখানে যেটা এডিশন করতে হবে সেটা হচ্ছে ওরাল অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এটা। এবং এটা আমরা কিভাবে অ্যান্টিবায়োটিকটা চুজ করব, সাধারণত আমাদের এলাকা ভিত্তিকভাবে যে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া হলে আমরা যেই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করতাম, এক্ষেত্রে সেই অ্যান্টিবায়োটিকটা আমরা যোগ করব। সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছে সিভিয়ার নিউমোনিয়া এবং সেপসিস। এই ধরনের রোগীগুলোকে সাধারণত হাই ডিপেন্ডেন্সি ইউনিট অর্থাৎ এইচডিইউতে যদি অ্যাভেলেবেল থাকে সেখানে ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়। এই সিভিয়ার কেসগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হয়। যদি অক্সিজেন স্যাচুরেশন 94% নিচে নেমে যায়, রেসপিরেটরি রেট যদি প্রতি মিনিটে 30-এর বেশি থাকে, পেশেন্ট যদি শকে থাকে, তাহলে আমরা অক্সিজেন দেব। এবং এই অক্সিজেন শুরু করব 5 লিটার পার মিনিট হিসেবে। এবং তার টার্গেট আমাদের থাকবে যে কি এই অক্সিজেন দেওয়ার মাধ্যমে আমরা অক্সিজেন স্যাচুরেশনটাকে 94%-এর উপরে নিতে চাবো। ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরও হাই ফ্লো অক্সিজেন যেমন 10 to 15 লিটার পার মিনিট দেওয়ার লাগতে পারে ক্রিটিক্যাল কন্ডিশনে। সেই ক্ষেত্রে আমাদেরকে ফেস মাস্ক উইথ রিজার্ভার ব্যাগ ইউজ করতে হবে। পেশেন্টের যখন হেমোডাইনামিক্যালি স্টেবল হয়ে যাবে, যদি পেশেন্টটি নন প্রেগনেন্ট হয়, তাহলে তার আমরা অক্সিজেন স্যাচুরেশন রাখার চেষ্টা করব 90%-এর উপরে। কিন্তু হেমোডাইনামিক্যালি স্টেবল হওয়ার পরেও যদি পেশেন্টটি প্রেগনেন্ট হয়, তাহলে তার ক্ষেত্রে এই টার্গেটটা হবে 92 থেকে 95%। যদি আমাদের পেশেন্টের সিভিয়ার নিউমোনিয়া থাকে, সেপসিস থাকে, সেক্ষেত্রে ফ্লুইড দেওয়ার প্রয়োজন হয়, সেই ফ্লুইডটা দেওয়ার ক্ষেত্রে আমরা খুব বেশি এগ্রেসিভ হব না। কারণ এগ্রেসিভ যদি ফ্লুইড রিসাসিটেশন করি, এমনিতে তার অক্সিজেন স্যাচুরেশনটা কম ছিল, সেক্ষেত্রে তার অক্সিজেনেশনটা আরও হ্যাম্পার করবে। এবং হচ্ছে বিশেষ করে যেখানে মেকানিক্যাল ভেন্টিলেশন এর ফ্যাসিলিটি নাই, সেখানে তো একটা বিপদের কারণ হতে পারে। অন্যান্য যেমন মাইল্ড মডারেটে ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন যেভাবে প্রেসক্রাইব করা লাগতো, এক্ষেত্রে আমাদেরকে সেটা করতে হবে। পাশাপাশি আমাদেরকে এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক এই জায়গায় দিতে হবে। যত তাড়াতাড়ি আমরা এই অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করতে পারি সেটা খেয়াল রাখতে হবে। তবে অবশ্যই আমরা সেপসিস যে অ্যাসেসমেন্ট করছিলাম তার 1 ঘন্টার মধ্যেই এটাকে আমাদের অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করতে হবে। পাশাপাশি পেশেন্টকে মনিটর করতে হবে তার যে ক্লিনিক্যাল কোনো ডিটোরিয়েশন হচ্ছে কিনা, রেসপিরেটরি ফেলোর এটা প্রোগ্রেস করছে কিনা, এবং তার যে আমরা ম্যানেজমেন্টগুলো দিচ্ছি তাতে রেসপন্স করছে কিনা, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই পেশেন্টগুলোর কোনো কোমরবিড কোনো কন্ডিশন রয়েছে কিনা সেটাকেও আমাদের খেয়াল করতে হবে। এবং কিছু এমার্জেন্সি সাইন রয়েছে, যেমন অবস্ট্রাক্টেড অর অ্যাবসেন্ট ব্রেদিং, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, সেন্ট্রাল সায়ানোসিস, শক, কোমা, কনভালশন, এগুলো যদি হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রোগীর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সেই অনুযায়ী আমাদেরকে এয়ারওয়ে ম্যানেজমেন্ট দিতে হবে এবং রিসাসিটেট করতে হবে। ক্রিটিক্যালের মধ্যে রয়েছে যে এআরডিএস এবং সেপটিক শক। এই পেশেন্টগুলো সাধারণত আইসিইউতে ম্যানেজমেন্ট করতে হয় এবং অন্যান্য সকল কেসের মতো এক্ষেত্রেও ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিনকে সাজেস্ট করা হয়েছে। এবারে ড্রাগসগুলো সম্পর্কে কিছু কথা বলতে চাই। দেখুন যে আমরা যেই ওষুধগুলোর কথা বললাম, যেমন ক্লোরোকুইন বা হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কিছু অ্যান্টিভাইরাল ওষুধ বিভিন্ন দেশ ব্যবহার করছে। তো এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এই রোগটি যেহেতু একেবারে নতুন, সেরকম কোনো ডেটা নাই, বরং এটা এক্সপিরিয়েন্স থেকে এটা ব্যবহার করা হচ্ছে। হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা বলা হচ্ছিল, এর ডোজ ডিউরেশন সম্পর্কে বলছি যে প্রথম দিনে 400 মিলিগ্রাম 12 আওয়ারলি আমাদেরকে দিতে হবে। পরবর্তীতে ডে 2 থেকে ডে 10 অর্থাৎ পরবর্তী 9 দিন আমাদেরকে 200 মিলিগ্রাম 8 আওয়ারলি দিতে হবে। এটা অ্যাডাল্ট ডোজ। এবং চিলড্রেনদের ক্ষেত্রে এই ডোজটি হবে 11 মিলিগ্রাম পার কেজি পার ডোজ হিসেবে প্রথম দিন, এবং পরবর্তী 9 দিন হবে 5.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এটা চিলড্রেন ওভার 9 ইয়ার্সের জন্য প্রযোজ্য। বয়স্ক রোগী যারা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এটা খুব কশাসলি ব্যবহার করতে হবে, কারণ ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এটা ব্লাড গ্লুকোজ কমিয়ে দিতে পারে। এই ওষুধটি অ্যাগ্রাভেট করতে পারে কিছু মেডিকেল কন্ডিশন, যেমন মাইস্থেনিয়া গ্রাভিস, সোরিয়াসিস, এপিলেপসিস, এগুলোকে। পাশাপাশি যাদের বেসলাইন কিউটি প্রলঙ্গেশন আছে তাদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে না, কারণ এটা অ্যারিথমিয়া করতে পারে। এ কারণে আমাদেরকে
ট্রিটমেন্ট স্টার্ট করার আগেই ইসিজি করে দেখে নিতে হবে যে সেই জায়গায় কিউটি প্রলঙ্গেশন আছে কিনা, কিংবা সেরাম ইলেকট্রোলাইট দেখতে হবে যে সেটার কোনো ইম্পেয়ারমেন্ট আছে কিনা, কারণ সেরাম ইলেকট্রোলাইট যদি ইম্পেয়ার থাকে সেক্ষেত্রেও কিন্তু রিস্ক অফ যেটা অ্যারিথমিয়া থাকে। আমাদেরকে রেনাল এবং লিভার ফাংশন করে নিতে হবে, কারণ এটা যদি সেক্ষেত্রে ইম্পেয়ার্ড ফাংশন থাকে সেক্ষেত্রে এটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে কিনা সেটা দেখতে হবে। যদি হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যাভেলেবেল না থাকে তাহলে ক্লোরোকুইন ব্যবহার করা হয়, সেটা 500 মিলিগ্রাম বিডি করে, এটা 7 দিন। বাচ্চাদের ক্ষেত্রে এটা 5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। আর এটার ক্ষেত্রে যে কষন এবং যে অ্যাগ্রাভেট করার যে বিষয়গুলো মোটামুটি হাইড্রোক্সিক্লোরোকুইনের মতো, সেটা আমি উল্লেখ করছি না। তবে ক্লোরোকুইনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এইটা আমাদের যেহেতু কিউটি প্রলঙ্গেশন করতে পারে, এমন ড্রাগগুলো যেমন মক্সিফ্লক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যামাইড্রোন, এগুলোর সাথে কম্বাইন্ডলি ব্যবহার করাটা ঠিক হবে না। এক্ষেত্রেও বিফোর ট্রিটমেন্ট আমাদেরকে ইসিজি এবং সেরাম ইলেকট্রোলাইট করে নিতে হবে। অ্যাজিথ্রোমাইসিন বলা হচ্ছে যে অনস ডেইলি ডোজ 500 মিলিগ্রাম প্রথম দিন, এর পরবর্তীতে দ্বিতীয় থেকে পঞ্চম দিনে এটা 250 মিলিগ্রাম করে দেয়া হবে। বাচ্চাদের ক্ষেত্রে প্রথম দিনে 10 মিলিগ্রাম পার কেজি পার ডে, এবং পরবর্তী যে 4 দিন তখন 5 মিলিগ্রাম পার কেজি পার ডে। এটাও ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে কিউটি প্রলঙ্গেশন করতে পারে, যার কারণে এটা আমাদের যদি কারো কিউটি প্রলঙ্গেশন থাকে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং মাইস্থানিক গ্রাভিসকে অ্যাগ্রাভেট করতে পারে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে হাইড্রোক্সিক্লোরোকুইনের সাথে অ্যাজিথ্রোমাইসিন কম্বাইনলি ইউজ করা গেলেও ক্লোরোকুইনের সাথে অ্যাজিথ্রোমাইসিন কম্বাইনলি ইউজটাকে ইনহিবিট করা হচ্ছে। আর ইসিজি মাস্ট, বিশেষ করে যাদের হচ্ছে প্রিভিয়াসলি কোনো হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ইসিজি করে দেখে নিতে হবে, এবং পরবর্তীতে হাইড্রোক্সিক্লোরোকুইন আর অ্যাজিথ্রোমাইসিন যদি এই ধরনের রোগীকে আমরা দিয়ে থাকি তাহলে রেগুলার ইসিজি মনিটরিং করে দেখতে হবে। কর্টিকোস্টেরয়েড ব্যবহার করব কিনা, সাধারণত এটা কিছু কিছু ইন্ডিকেশনে ব্যবহার করা হয়, যেমন সিভিয়ার বা ক্রিটিক্যালি ইল স্টেজের ক্ষেত্রে। যদি আমরা সিভিয়ার নিউমোনিয়ার ট্রিটমেন্ট দেওয়ার পরেও পারসিস্টেন্টলি হাই ফিভার থাকে সেই ক্ষেত্রে, আর সিটি চেস্টে যদি প্যাচি গ্রাউন্ড গ্লাস অ্যাটেনুয়েশন পাওয়া যায়, অথবা যদি মোর দেন 30% লাং এরিয়াকে ইনভলভ করে সেক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যেতে পারে। আর যদি র্যাপিড প্রোগ্রেশন হয়, সিটি ডেমনস্ট্রেট করে যে 48 ঘন্টার মধ্যে 50% এরিয়াকে ইনভলভ করে ফেললো, সেই ক্ষেত্রেও কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যেতে পারে। আর ইন্টারলিউকিন 6 লেভেল যদি বেশি থাকে। ইনিশিয়ালি মিথাইলপ্রেডনিসোলোন, যেটা ডোজ হচ্ছে 0.75 টু 1.5 মিলিগ্রাম পার কেজি, এটা আমরা ইন্টারভেনাসলি ব্যবহার করব। অ্যাপ্রক্সিমেটলি এটা 40 মিলিগ্রাম অনস অর টুয়াইস ডেইলি ব্যবহার করা যেতে পারে। তো WHO এবং সিডিসি কিন্তু রেকমেন্ড করছে নট টু ইউজ কর্টিকোস্টেরয়েড, শুধুমাত্র যদি এখানে আদার কোনো ইন্ডিকেশন থাকে, যেমন একজন কোভিড-19 পেশেন্ট, তার হচ্ছে এক্সাজারবেশন অফ সিওপিডি হলো, তার সিওপিডি ছিল, সেই ক্ষেত্রে তার সিওপিডির জন্য কর্টিকোস্টেরয়েডের ইন্ডিকেশন রয়েছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। ইতিপূর্বের যে আমাদের অভিজ্ঞতা সেক্ষেত্রে দেখা গেছে যে কর্টিকোস্টেরয়েড যদি আমরা হচ্ছে মার্স কভের ক্ষেত্রে যখন ব্যবহার করা হয়েছিল সেখানে কিন্তু মর্টালিটি রেট বেড়েছিল যাদের কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা হয়েছিল, পাশাপাশি ভাইরাল ক্লিয়ারেন্সটাও ডিলেড হয়েছিল। আর সার্সের ক্ষেত্রে যেটা দেখা গেছে এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায়নি। এ কারণে যে আমরা বিভিন্ন কন্ডিশনে ব্যবহার করব না, তবে সেপটিক শকের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি কর্টিকোস্টেরয়েড। সেক্ষেত্রে হাইড্রোকর্টিসন 200 মিলিগ্রাম পার ডে ইনডিভাইডেড ডোজেস ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন অ্যান্টিভাইরাল ড্রাগসের কথা আমরা শুনছি, বিভিন্ন দেশ বিভিন্ন অ্যান্টিভাইরাল ড্রাগস ইউজ করছে, কিন্তু এই ড্রাগগুলো সম্পর্কে এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো ডেটা আমাদের কাছে হাতে নেই যে এগুলো কতটা এফেক্টিভ। এগুলো স্টাডি চলছে, ট্রায়ালগুলোর রিপোর্ট আসার পরে আমরা হয়তো দেখতে পারবো। সেখানে লোপিনাভির, রিটোনাভির রয়েছে, রেমডেসিভির রয়েছে, এবং ফ্যাভিপিরাভির রয়েছে, রিভাভাইন রয়েছে। আরেকটি ড্রাগ যেটা ইন্টারলিউকিন 6 লেভেলকে ইনহিবিট করে, যেটার নাম হচ্ছে টোসিলিজুম্যাব, এই ড্রাগসটি রেকমেন্ড করেছে চায়নার যে ন্যাশনাল গাইডলাইন রয়েছে, যাদের ক্ষেত্রে ইন্টারলিউকিন 6 লেভেল বেশি থাকে কিংবা সিভিয়ার কোভিড-19 পেশেন্টদের ক্ষেত্রে। কিন্তু এই ড্রাগটি সম্পর্কেও যে ট্রায়ালগুলো সেটা এখন ট্রায়াল পর্যায়ে আছে, এর রিপোর্ট এখনো পাওয়া যায়নি। এখন এনএসএইড ব্যবহার করব কি করব না, এক্ষেত্রে এনএসএইড ব্যবহারটাকে ইনহিবিট করতে বলা হচ্ছে। যে যদি জ্বরকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল ব্যবহার করব, কারণ মনে করা হচ্ছে যে এটা হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখতে পারে ডিজিজ আউটকামের ক্ষেত্রে। পাশাপাশি যে যেহেতু এনএসএইডের একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ রয়েছে, ফলে এটা হয়তো হোস্ট ইমিউন যে রেসপন্সটা রয়েছে কোভিড-19 এর এগেনস্টে সেটাকেও ইম্পেয়ার করতে পারে। আরেকটি ড্রাগ হচ্ছে ইন্টারলিউকিন, যেটা ইন্টারফেরন নেবুলাইজেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটাকে কোভিড-19 এর ক্ষেত্রে রেকমেন্ডেশন করা হয়েছে, তবে এই নেবুলাইজেশন যদি ব্যবহার করতে হয় তবে এটা প্রিফার্ড
প্রিফারেবলি নেগেটিভ প্রেশার ওয়ার্ডের মধ্যে করা উচিত। এখন আইসিইউতে অর্থাৎ সিভিয়ার কেসগুলো, যাদেরকে আইসিইউতে, ক্রিটিক্যাল কেসগুলো যেগুলোকে আইসিইউতে আমাদেরকে ম্যানেজ করতে হয়, তাদের ক্ষেত্রে কিছু রেকমেন্ডেশন রয়েছে। এটা যে স্ট্যান্ডার্ড যে সেপসিস কন্ট্রোল ম্যানেজমেন্ট রয়েছে বা আইসিইউ ম্যানেজমেন্ট রেকমেন্ডেশন রয়েছে সেই অনুযায়ী আমি এক্ষেত্রে সবগুলো কথা বলতে চাই না, কারণ এগুলো সবার লাগবে না। কিছু কিছু ইম্পর্টেন্ট কথা এখানে বলবো। যেহেতু এই পেশেন্টগুলো হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে তার মনিটরিং করতে হয় যে আমরা যে রিসাসিটেট করছি বা ফ্লুইড দিচ্ছি তাতে রেসপন্সটা কেমন। সেক্ষেত্রে স্ট্যাটিক প্যারামিটারগুলোর তুলনায় ডাইনামিক প্যারামিটার যেমন স্কিন টেম্পারেচার, ক্যাপিলারি রিফিল ফিলিং টাইম, সেরাম ল্যাকটেট লেভেল, এইগুলোর আমাদেরকে খেয়াল করে তার মনিটরিং করতে হবে। এবং এই ক্ষেত্রেও যে কনজারভেটিভ ফ্লুইড ম্যানেজমেন্টের দিকে আমাদের খেয়াল রাখা উচিত, যে খুব বেশি ফ্লুইড দিয়ে আমরা ম্যানেজ করব না, আমরা ধীরে সুস্থে ফ্লুইড দেব। এই ফ্লুইড দেওয়ার ক্ষেত্রে যেই রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে আমরা ক্রিস্টালয়েড ফ্লুইডটা ব্যবহার করব ওভার কলয়েড। কলয়েডটা আমরা অ্যাভয়েড করব। আরও ক্রিস্টালয়েড যেগুলো ব্যবহার করব সেক্ষেত্রে বাফার অর ব্যালেন্স ক্রিস্টালয়েড আমরা ব্যবহার করব, আনব্যালেন্স ক্রিস্টালয়েড ব্যবহার করব না। আমরা অ্যাভয়েড করব হাইড্রক্সি ইথাইল স্টার্চ, জিলেটিন, ডেক্সট্রান এবং রুটিনলি আমরা অ্যালবুমিনও ব্যবহার করব না। এখন শক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফার্স্ট লাইন ভেসো অ্যাক্টিভ এজেন্ট হিসেবে নরএপিনেফ্রিন আমরা ব্যবহার করব। নরএপিনেফ্রিন যদি আমাদের অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে আমরা আইদার ভেসোপ্রেসিন ব্যবহার করতে পারি অথবা এপিনেফ্রিন ব্যবহার করতে পারি অ্যাজ ফার্স্ট লাইন ভেসো অ্যাক্টিভ এজেন্ট। তবে যদি নরএপিনেফ্রিন না থাকে আমরা ডোপামিনটাকে অ্যাভয়েড করব, কারণ আমরা জানি যে শকে গেলে আমাদের হয়তো ডোপামিন আমরা চুজ করি, তো ডোপামিনটা আমরা অ্যাভয়েড করব। সেক্ষেত্রে যদি মিন আর্টেরিয়াল প্রেশার যেটা আমাদের মেনটেন করা দরকার, যদি নরএপিনেফ্রিন দিয়ে অ্যালোন এটা দিয়ে আমরা যদি সেটা অ্যাচিভ করতে না পারি, সেক্ষেত্রে এটার ডোজ অনেক বেশি না বাড়ানোর থেকে আমরা নরএপিনেফ্রিনের পাশাপাশি সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে ভেসোপ্রেসিনকে যোগ করতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদের টার্গেটটা মিন আর্টেরিয়াল প্রেশারটা খুব বেশি না, সেখানে আমরা এটাকে 60 to 65 মিলিমিটার অফ মার্কারির মধ্যে টার্গেটটাকে রাখবো। এই শকের পেশেন্টগুলোকে আমরা যখন রিসাসিটেট করব তখন হচ্ছে যে যদি আমরা দেখি তার হচ্ছে কার্ডিয়াক কোনো বিষয় রয়েছে, কার্ডিয়াক ডিসফাংশনের এভিডেন্স পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা রিসাসিটেট করতে ডোবুটামিনটাকে অ্যাড করব, নরএপিনেফ্রিনের ডোজটাকে খুব বেশি বাড়াবো না। এছাড়া যদি রিফ্র্যাক্টরি শকে থাকে সেই ক্ষেত্রে আমরা লো ডোজ কর্টিকোস্টেরয়েড থেরাপি ব্যবহার করতে পারি, যেটাকে শক রিভার্সাল থেরাপি বলা হয়। এক্ষেত্রে যেটা টিপিক্যাল রেজিমেন্ট বা ডোজ সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস হাইড্রোকর্টিসন 200 মিলিগ্রাম পার ডে। এটাকে আমরা ইনফিউশন হিসেবে ব্যবহার করতে পারি অথবা ইন্টারমিডিয়েন্ট ডোজ হিসেবে দিতে পারি। এখন এর কিছু থেরাপি সম্পর্কে কথা বলা হয়েছে, আমি এগুলো খুব ডিটেলসে বলতে চাচ্ছি না। যে এখানকার মূল যে কথাটা হচ্ছে, যদি আমাদের এআরডিএস না থাকে সেই ক্ষেত্রে আমরা কর্টিকোস্টেরয়েড ব্যবহার করব না, যদি এআরডিএস থাকে তাহলে আমরা সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড ব্যবহার করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে ব্রড স্পেকট্রাম আমাদেরকে এম্পিরিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ দিতে হবে। যদি আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ ইউজ করি তাহলে আমাদেরকে এটা রিইভ্যালুয়েট করতে হবে ডেইলি বেসিসে, এবং সেই অনুযায়ী রোগী রেসপন্স করছে কিনা সেই অনুযায়ী আমাদেরকে কতদিন ডিউরেশনটা কেমন কতদিন হবে, স্পেকট্রাম অফ কাভারেজটা ঠিক আছে কিনা, চেঞ্জ করবো কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। কিছু জিনিস বলা হয়েছে যে আমরা ক্রিটিক্যালি ইল পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন যেটা আইভিআইজি বা যেই রোগীটা সুস্থ হয়ে যাচ্ছেন তাদের যে প্লাজমা দেয়া বা অ্যান্টিভাইরাল হিসেবে লোপিনাভির, রিটোনাভির, এগুলো আমরা হচ্ছে রুটিনলি ব্যবহার করব না। এছাড়া ইউজ অফ রিকম্বিনেন্ট যে ইন্টারফেরন বা টসিলিজুম্যাব, এগুলোর সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে ইনসাফিসিয়েন্ট ডাটা, যার কারণে আমরা জানি না এর এফেক্টটা কেমন হবে। আমরা অন্য কিছু ড্রাগকে কনসিডার করতে পারি, যেমন জিঙ্ক, মেলাটোনিন, ভিটামিন সি, অসেলটামিভির, এগুলোকে। WHO কয়েকটি ড্রাগকে প্রায়োরিটি দিচ্ছে এবং এই ড্রাগগুলোর উপর বিভিন্ন দেশে ট্রায়াল চলছে, যেমন ক্লোরোকুইন বা হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির, ইন্টারলিউকিন এবং লোপিনাভির, রিটোনাভির। এছাড়া হসপিটাল কেয়ার প্রিন্সিপাল সম্পর্কে কিছু বলা হয়েছে। এই ক্ষেত্রে আমরা জানি যে যখন কারো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করবে তখন সেই সব পেশেন্টের ইনটিউবেশন বা মেকানিক্যাল ভেন্টিলেশন দেওয়ার প্রয়োজন হতে পারে। আর যারা হচ্ছে এই মেকানিক্যাল ভেন্টিলেশনেও রেসপন্স করবে না, এই ধরনের পেশেন্টদেরকে ইসিএমও অর্থাৎ এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশনের প্রয়োজন হতে পারে রিফ্র্যাক্টরি হাইপোক্সিয়ার ক্ষেত্রে, যেটা আইসিইউ সেটিংয়ে দিতে হবে। ভেন্টিলেশন সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়েছে, আমি এগুলো আসলে বলবো না,
তবু আমি ভিডিওতে এটা রেখেছি যেন কেউ যদি প্রয়োজন বোধ করেন এটাকে পজ করে দেখে নিতে পারেন। আসলে যারা আইসিইউতে কাজ করবেন এবং এই বিষয়ে এক্সপার্ট, তাদের এই বিষয়গুলো হচ্ছে জানা দরকার। আমি যে কারণে একটু শুধু দেখিয়ে যাচ্ছি যে যেমন এই স্লাইডে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি অক্সিজেন সম্পর্কে, তার স্যাচুরেশনটা কেমন, টার্গেট স্যাচুরেশন কেমন হবে। এইখানে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং এই বিষয়ে বলা হচ্ছে এই স্লাইডটিতে। মেকানিক্যালি ভেন্টিলেশন যে দেয়া হবে সেক্ষেত্রে তার যে আমাদের কিরকম ভাবে দিব বা টার্গেটটা কিরকম হবে, স্ট্র্যাটেজিটা কেমন হবে, এই স্লাইডটিতে বলা হচ্ছে। আমি এগুলো স্কিপ করে যাচ্ছি, যারা প্রয়োজন মনে করবেন এটা একটু পজ করে দেখে নেবেন। এটাতে যেমন বলা হয়েছে এই স্লাইডে রুটিনলি আমরা ইনহেল নাইট্রিক অক্সাইড ব্যবহার করব না। এবারে আসবো কেমোপ্রোফাইলেক্সিস। এই বিষয়টা নিয়ে আমাদের অনেকে ইন্টারেস্ট রয়েছে যে কেমোপ্রোফাইলেক্সিসের যে বিষয়টা, এটাতেও কিন্তু আমাদের যে সেই রকম এভিডেন্স বেসড না, লিমিটেড যে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, সেখান থেকে কেমোপ্রোফাইলেক্সিসের বিষয়টা এসেছে। তো আমরা বলি যে কেমোপ্রোফাইলেক্সিসটা আসলে কাদের জন্য। এটা হচ্ছে তাদের জন্য, অর্থাৎ হেলথ কেয়ার প্রোভাইডার যারা রিস্ক নিয়ে তাদের রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন, তারা তো আক্রান্ত হওয়ার একটা ঝুঁকিতে রয়েছেন। তাদের কোনো সিমটম নাই, এই ধরনের হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে কেমোপ্রোফাইলেক্সিস দেওয়া হবে। আর এই ক্ষেত্রে ড্রাগ হিসেবে ব্যবহার করা হবে হাইড্রোক্সিক্লোরোকুইন। ডোজটা হচ্ছে এমন যে ডে 1 অর্থাৎ প্রথম দিনে 400 মিলিগ্রাম হাইড্রোক্সিক্লোরোকুইন 12 আওয়ারলি আমরা দিব। এর পরবর্তীতে সপ্তাহে একদিন করে 400 মিলিগ্রাম দেয়া হবে এবং 7 সপ্তাহ ধরে এটা দেয়া হবে। ওষুধটি খাবার পরে খেতে হবে। হাইড্রোক্সি ক্লোরোকুইন দেওয়ার ক্ষেত্রে যেসব হেলথ ওয়ার্কারদের প্রি এক্সিস্টিং হার্ট কন্ডিশন রয়েছে, তাদের অবশ্যই এই ওষুধটি শুরু করার আগে ইসিজি করে দেখে নিতে হবে যে এখানে কিউটি প্রলঙ্গেশন আছে কিনা। এবং তাদের যদি কিউটি প্রলঙ্গেশন না থাকে তাহলে আমরা এই ওষুধটি তো কেমোপ্রোফাইলেক্সিস হিসেবে তাদেরকে দিচ্ছি। পরবর্তীতে প্রতি সপ্তাহে তাদের ইসিজিটা আবার রিপিট করে দেখতে হবে। এবার আমরা যে রোগীদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করছিলাম তাদেরকে কখন ডিসচার্জ করতে পারি সেই বিষয়ে কিছু তথ্য আমাদেরকে মনে রাখতে হবে। এটা একটা ক্রাইটেরিয়া রয়েছে। আমাদেরকে দেখতে হবে যে জ্বর কমেছে কিনা, অর্থাৎ বডি টেম্পারেচার যদি 3 দিন পর্যন্ত নর্মালে থাকে, এবং এই জায়গায় আমরা এয়ার টেম্পারেচারটাকে দেখব, যেটা 37.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে হবে। তার যে রেসপিরেটরি সিমটমগুলো ছিল অর্থাৎ কাশি, শ্বাসকষ্ট, এগুলো ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং আমরা টেস্ট করে দেখব যে এখানে যে আরটিপিসিআর করে দেখা হয় সেটাকে দুটি টেস্টে যদি নেগেটিভ আসে এবং দুটি টেস্টের মাঝখানে সময়টা হবে 24 ঘন্টা, তাহলে আমরা এই জিনিসটাকে তাদেরকে নেগেটিভ হিসেবে ধরবো। যদি আমাদের ফ্যাসিলিটিস থাকে তাহলে আমরা স্টুল স্যাম্পলেরও টেস্ট করব। এছাড়া আমরা লাং ইমেজিং করে দেখব যে তার যে লেশনটা ছিল সেটা ইমপ্রুভ করেছে কিনা। পাশাপাশি এই রোগীর অন্য কোনো কোমরবিডিটি বা কমপ্লিকেশন আছে কিনা যার জন্য তার হসপিটালে থাকার দরকার আছে। যদি এই ধরনের কোনো প্রয়োজনীয়তা না থাকে তাহলেও আমরা তাকে ছেড়ে দিতে পারবো। অক্সিজেন স্যাচুরেশনের ক্ষেত্রে দেখতে হবে যে আমরা তাদেরকে কোনো অক্সিজেন দিলাম না, কোনো অ্যাসিস্টেড থেরাপি দিলাম না, তারপরে যদি হচ্ছে তার অক্সিজেন স্যাচুরেশনটা 93%-এর বেশি আছে কিনা। এবং সব কিছু মিলে এইটার ডিসিশনটা দিবে একটা মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম যে এই রোগীকে ডিসচার্জ করা যাবে কিনা। ডিসচার্জ করার পরে তার বাসায় গিয়ে তার ট্রিটমেন্টটা কেমন হবে। সাধারণত বাসায় গিয়ে অ্যান্টিভাইরাল ড্রাগসগুলোর আর প্রয়োজনীয়তা নেই। তবে কিছু কিছু কন্ডিশন, যেমন কোনো পেশেন্টের যদি আমরা যখন টেস্টটা নেগেটিভ পেলাম তারপরে যদি 3 দিনের মধ্যে আমরা দেখি যে ইমেজিং করে মাল্টিপল লাং লেশন আছে, সেই ক্ষেত্রে অ্যান্টিভাইরালটা বাসায় যাওয়ার পরেও কন্টিনিউ করতে হতে পারে। আর তার সিমটোমেটিক আমরা জানি যে সিমটম ইমপ্রুভ করেছিল, তারপরেও হালকা কাশি থাকতে পারে বা রুচি কম থাকতে পারে, থিক টাং কোটিং থাকতে পারে, আমরা এগুলোর সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো বাসায়। বাসাতে যাবার পরে কিন্তু সেই ব্যক্তি বাসার অন্যদের সাথে একসাথে থাকতে পারবে না। তাকে তার যে সিমটমটা ইমপ্রুভ করেছে তারপরে আরও 2 সপ্তাহ মানে 14 দিন পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। এটার ক্ষেত্রে যেভাবে আমরা এর আগে বলেছিলাম যে আইসোলেশনে থাকার বিষয়গুলো সেগুলো মেনটেন করতে হবে। তার অর্থাৎ তার ইন্ডিপেন্ডেন্ট একটা আলাদা ঘর থাকবে, আলাদা বাথরুম থাকবে। বিশেষ করে বাচ্চার যে বাসায় যে বাচ্চারা রয়েছেন বা বয়স্ক যারা রয়েছেন কিংবা যাদের ইমিউনিটি কম, সেই রকম কারো ব্যক্তির সংস্পর্শে তারা আসবেন না। পেশেন্ট এবং তার বাসার সকল সদস্য তারা মাস্ক ব্যবহার করবেন এবং সারাদিনে বেশ কয়েকবার যে নিয়ম মেনে হাতটা ধুয়ে ফেলবেন। এবং বাসাতে প্রতিদিন 2 বার করে সকালে এবং বিকালে জ্বর মেপে একটা চার্ট করবেন এবং খেয়াল রাখবেন যে জ্বরটা কি ভালো থাকছে না নতুনভাবে জ্বর আসছে, এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে।
ফলো আপ করার একটা বিষয় রয়েছে যে আমরা একটা রোগীকে বাসায় পাঠিয়ে দেওয়ার পরে আমাদেরকে রোগীকে ফলো আপ করতে হবে, এবং ফার্স্ট ফলো আপ কলটা হতে হবে যখন আমরা ডিসচার্জ করলাম তার 48 ঘন্টার মধ্যে আমরা ওভার টেলিফোন পেশেন্টের খোঁজ নিব যে কোনো সমস্যা আছে কিনা। এছাড়া পেশেন্ট আউট পেশেন্ট ডিপার্টমেন্টে অর্থাৎ ওপিডিতে এসে দেখাবেন। এইটা কবে কবে দেখাবেন সেটা হচ্ছে যে তাকে ডিসচার্জ দেওয়ার পরে 1 সপ্তাহ পরে তিনি একবার আসবেন, 2 সপ্তাহ পরে একবার আসবেন, এবং ডিসচার্জের 1 মাস পরে একবার আসবেন। ফলো আপে আমরা কিছু এক্সামিনেশন, কিছু টেস্ট করব, যেমন লিভার এবং কিডনি ফাংশনটা দেখব, আমরা ব্লাড টেস্ট করে দেখব, সিভিসি করব। এছাড়া যে নিউক্লিক অ্যাসিড টেস্টটা, যেটা পিসিআর করে দেখায়, স্পুটাম এবং স্টুল স্যাম্পল এখানে দেখতে হবে। আমাদের ফ্যাসিলিটিস থাকলে পালমোনারি ফাংশন টেস্ট এবং লাং সিটি স্ক্যানটাও করে দেখতে হবে। এছাড়া পরবর্তীতে কিন্তু দীর্ঘমেয়াদী কিছু ফলো আপের বিষয় রয়েছে যেটা আমরা ওভার টেলিফোনে করব, এবং সেইটা হচ্ছে যে ডিসচার্জের পরে 3 মাস পরে এবং 6 মাস পরে আমরা ওভার টেলিফোনে রোগীকে ফলো আপ করব। যার যদি এমন কোনো একটা রোগী পাওয়া যায়, আমরা তো ডিসচার্জ করছি যখন রোগীটার টেস্ট নেগেটিভ আসছে তখন, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে টেস্ট নেগেটিভ ছিল, এরকম একটা রোগীর আবার পজিটিভ হলো। সাধারণত দেখা যাচ্ছে এখানে ফলস নেগেটিভ আসাটার কারণে কিন্তু যে একবার নেগেটিভ আসছে পরবর্তীতে আবার পজিটিভ হলো, মূলত স্যাম্পল কালেকশন ইরোরের কারণে এটা হয়ে থাকে। তো এই ধরনের কোনো রোগী থাকলে তাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কি করা উচিত সেটা এখন বলছি। এই ধরনের রোগীদেরকে আমাদেরকে আইসোলেটেড করতে হবে, এবং আমাদেরকে তাকে হসপিটালাইজ মানে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টটাকে আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে, হুইচ হ্যাজ বিন প্রুভ টু বি এফেক্টেড। তিনি যখন হসপিটালে ছিলেন তখন যেই অ্যান্টিভাইরালটা তাকে এফেক্টিভ হিসেবে প্রমাণিত হয়েছিল, সেই অ্যান্টিভাইরালটাকে আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে। এবং এর পরবর্তীতে আমরা তাকে শুধুমাত্র তখন ডিসচার্জ করব যখন তার সাইন সিমটমটা তো ইমপ্রুভ করবেই, পাশাপাশি লাং ইমেজিংটা ইমপ্রুভ করে যাবে। এবং এই ক্ষেত্রে স্পুটাম এবং স্টুল যে আমরা টেস্ট করব, প্রথম ক্ষেত্রে 2টা টেস্ট রিপোর্ট হলেই হতো, কিন্তু এই ক্ষেত্রে আমরা 3বার টেস্ট করব। প্রতিবার টেস্টের মাঝখানে ইন্টারভাল হবে 24 ঘন্টার। 3বার টেস্ট করে যদি 3টি টেস্টে আমরা নেগেটিভ পাই তাহলে আমরা হচ্ছে তাকে ডিসচার্জ করব, এবং একইভাবে ডিসচার্জ করার পরে বাসাতে গিয়ে তার পরবর্তী 14 দিন আইসোলেশনে থাকতে হবে, এবং একটু আগে যে ফলো আপ ভিজিটের কথাগুলো বা ফলো আপ ফোন কলের কথাগুলো বলছিলাম, সেই একই নিয়মে এই রোগীকেও ফলো আপ করতে হবে।